রথযাত্রা বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম একদিন। এই রথযাত্রার সঙ্গে আমাদের কত না নস্টালজিয়া বলুন তো। জিলিপি, পাঁপড় ভাজা, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে বেরোনো। আর এই রথ বললেই পুরীর ছবিটাই চোখের সামনে ভেসে ওঠে। সেই পুরীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুরী জমজমাট। আর এই মুহূর্তে আমরা দেখছি প্রস্তুতি সারা, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই দেব দর্শন আম জনতার। প্রচুর মানুষ, অগণিত ভক্ত, তারা এই মুহূর্তে শ্রীক্ষেত্রে পৌঁছে গিয়েছেন। দেখুন, অনেকেই সারা বছর মন্দিরের ভেতর হয়তো প্রবেশ করতে পারেন না, কিন্তু তাতেও তাদের কোনো খেদ নেই, কারণ বছরের এই দিনটায় শ্রীক্ষেত্র এক অন্য রূপ নেয়। প্রভু নিজে নেমে আসেন ভক্ত মাঝে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সেজে গুজে রথে করে মাসির বাড়ি যাত্রা। গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ বলভদ্র সুভদ্রার যাত্রা। নীলাচলের যে ছবি আপনারা দেখছেন, অগণিত ভক্ত তারা দেব দর্শনের অপেক্ষায়। আর তখন বেলাভূমিতে, পুরীতে সুন্দর স্যান্ড আর্ট, সেখানেও জগন্নাথ মহাপ্রভুকে ফুটিয়ে তোলা হয়েছে স্যান্ড আর্টের মাধ্যমে। বেলাভূমিতে জগন্নাথ মহাপ্রভু। রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম। এই ধুমধাম, এই আয়োজন শুধুই কি পুরীতে, শুধুই কি নীলাচলে? না, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এরকমই ছবি আমরা দেখেছি। বছরের পর বছর ধরে এইভাবেই রথযাত্রা উদযাপিত হচ্ছে। যেমন ধরুন মায়াপুরেও রথযাত্রার বিশেষ উপাচার রয়েছে। মায়াপুরে নিয়ে যাব আপনাদের, সঙ্গী হবেন ইরণ রয় বর্মন। মাহেশের ছবিও সকাল থেকে দেখাচ্ছি। মাহেশে পৌঁছে গিয়েছেন সকাল সকাল সহকর্মী প্রীতি। এই মাহেশেরও একটা ঐতিহ্য রয়েছে, ঐতিহাসিক গাঁথাও রয়েছে। এর পাশাপাশি আপনাদের নিয়ে চলে যাব জগন্নাথ মন্দির, জগন্নাথ কালচারাল সেন্টার দীঘাতে। সেখান থেকে সহকর্মী পঙ্কজ রয়েছেন। শুরুতে মায়াপুর যাই, মন নিশ্চয়ই ছুটে যাচ্ছে মায়াপুর। ইরণ রয়েছেন সঙ্গে। ইরণ, একদমই দেখো, মায়াপুরে রথযাত্রা বলতে একটা বিশেষ আকর্ষণ রয়েছে। সেটা হচ্ছে মায়াপুরের এই রথযাত্রা একটা ইতিহাস রয়েছে, যে ইতিহাস প্রায় 500 বছরের। তবে সেই ইতিহাস বলতে বলতে অবশ্যই তোমাকে এবং নিউজ 18 বাংলা সকল দর্শককে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এই রাজবেশের, যে সুসজ্জিত রাজবেশ, সেই ছবি বা তার এই রূপ, এ রূপ সত্যি ভুবন ভোলানো রূপ। একটা ঐতিহ্য এবং ভক্তির বিশেষ এই মায়াপুর, যে মায়াপুরে প্রায় 500 বছরের রথের ইতিহাস। যদিও ইস্কনের দায়িত্বে এসছে প্রায় 50 বছর ধরে হলো। এই ইস্কনের যে রথ হিসেবে পরিচিত, মূলত রাজপুরের যে জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন এক সময় জগদীশ গঙ্গোপাধ্যায়, তার হাত ধরে তৈরি হওয়া এই মন্দির ইস্কনের হাতে আসার পর তারা রথযাত্রা মহা ধুমধাম করে পালন করেন। পুরীর রথের সঙ্গে ইস্কনের রথের অবশ্যই মিল রয়েছে, আর সেটা রয়েছে পাণ্ডু বিজয় বা পাহান্ডি বিজয়ের মাধ্যমে। কি সেই পাহান্ডি বিজয়? যখন এই সিংহাসন থেকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাদেরকে একদম কাসর ঘণ্টা বাজিয়ে দোলাচলে দুলতে দুলতে সেই ছন্দে নিয়ে যাওয়া হবে, যেভাবে পুরীতে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবেই নিয়ে যাওয়া হবে এখানে। সেই ছবিও আমরা দেখব। তবে তার আগে রথযাত্রা, মানুষের ভিড় তো হবেই। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, আর ইস্কনের রথে আসেন দেশ বিদেশের মানুষ। প্রচুর মানুষ আসেন, প্রার্থনা করেন এবং অবশ্যই প্রভুর চরণে এসে শরণাপন্ন। ঠিকই তো ইরণ, রথযাত্রা মায়াপুরে এক অন্য মায়ার পরিবেশ তৈরি করে।
আসুন এবার মায়াপুর থেকে চলে যাই মাহেশে, কারণ পুরীর রথযাত্রার পর যদি সব থেকে আলোচিত কোনো রথযাত্রা হয় তা হলো মাহেশ। সেই মাহেশে সকাল সকাল পৌঁছে গিয়েছেন সহকর্মী প্রীতি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মাহেশে রথযাত্রার জন্য, দেব দর্শনের জন্য? প্রভু কখন বেরোবেন? সাধারণ মানুষ তারা অপেক্ষা করেন। এবং তুমি যে বিষয়টা বলছিলে যে পুরীর পর মূলত সব থেকে চর্চিত এবং সব থেকে ঐতিহ্যবাহী যদি কোনো রথযাত্রা হয় তাহলে হচ্ছে মাহেশের রথযাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নবনীলাচল বলা হয় এই মাহেশের রথকে। কেন বলা হয়? একেবারে 1398 খ্রিস্টাব্দে যদি আমরা চলে যাই, সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি পুরীর আদলে এই যে মাহেশ, সেই মাহেশে কিন্তু রথযাত্রা শুরু করেন, এবং তারপর থেকেই কিন্তু প্রায় 600 বছরের বেশি পুরনো এই রথযাত্রা। এবং যে রথ আমরা এই মুহূর্তে দেখতে পাই তা হচ্ছে লোহার তৈরি রথ, কারণ ভয়াবহ অগ্নিকাণ্ডে 1884 সালে একটি রথ তা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। পরবর্তীতে আমরা জানি যে বসু পরিবারের তরফেই কিন্তু আবার নতুন করে একটি রথ তৈরি হয়, তা হচ্ছে 1885 সালে। সেই 1885 সাল থেকে 2026 এই টানা 130 বছর প্রায় সেই রথেই কিন্তু চড়ছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আমি এই মুহূর্তে মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে ভক্তরা আসছেন, পুজো দিচ্ছেন। তবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদেরকে বের করে রথে চড়াতে বা তার সামগ্রী যে সমস্ত কাজ রয়েছে তা কিন্তু কিছুটা দেরি হবে, বিকেল 4টে যেমনটা বলা হচ্ছে। তবে পুরীর জগন্নাথ যখন একদিকে তার মাসির বাড়ির দিকে এগিয়ে যাবেন, তার কিছুটা সময়ে কিন্তু পরেই এই যে মাহেশের রথ রয়েছে সেই মাহেশের রথও কিন্তু তার মাসির বাড়ির দিকে এগিয়ে যাবে। রুমেলা, বেশ। এবারে আমাদের শুভ নবযৌবন উৎসব রথযাত্রা 630 বছরে পদার্পণ করলো। উনি সোনার বেশে অলঙ্কিত হয়েছেন। এই 15 দিন রুদ্রে থাকার পর উনি আজকে দেখা দিলেন। কালকে আমাদের রথযাত্রা উৎসব, 630 বছরের রথযাত্রা। প্রথম ঠিক 8টার সময় খেয়ে উনি আমাদের সেবা করে উনি বাইরে বেরোবেন, সব ভক্তদের উনি দর্শন দেবেন। মাহেশ ঘুরে এবার যাই সমুদ্র সৈকত, সমুদ্র সুন্দরী, সৈকত সুন্দরী দীঘাতে জগন্নাথ মন্দির, জগন্নাথ কালচারাল সেন্টার রথযাত্রা এবার দ্বিতীয় বছর। এখানে এই মন্দির তৈরি হওয়ার পর এবার দ্বিতীয় রথযাত্রা। পঙ্কজের কাছে চলে যাই, মহা সমারোহ আমরা চাক্ষুষ করব পঙ্কজের মাধ্যমে। দেখো মেলা, তুমি জানো যেখানে সৈকত সরণি দীঘায় যে রথযাত্রা রয়েছে তার কিন্তু আজকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করছি। সেই রথযাত্রার শুভ উদ্বোধন হবে আর কিছু সময় অপেক্ষায়। কিন্তু ভক্তবৃন্দ এবং যে স্থানীয় পর্যটক সহ এলাকার মানুষ কিন্তু যথেষ্ট ভিড় জমিয়েছে। ইতিমধ্যে রথগুলি 3টি রথ সাজানোর কাজ শুরু হয়ে গেছে, এবং যেখানে রথযাত্রা যে মূল মন্দির রয়েছে, মূল মন্দির থেকে যে মাসির বাড়ি যাবে রথ, তার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেখানে মেন রোডে, যেখানে জগন্নাথ মন্দিরের যে মূল গেট রয়েছে, সেই মূল গেটের কাছ থেকে কিন্তু রথগুলি সাজানো হয়েছে। তুমি জানো যেখানে দীঘার জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা ঘিরে কিন্তু যেখানে উৎসুক পর্যটক সহ কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু সারা বছর, যেখানে আজকে দ্বিতীয় বর্ষ, তারা কিন্তু উৎসাহিত হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাকে প্রথমত জানিয়ে রাখি, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা, যেখানে জগন্নাথ রথ রয়েছে, সেই রথ যেখানে রয়েছে 30 ফুট ধ্বজা সমেত কিন্তু 30 ফুট রয়েছে, এবং সেই রথের যে নাম রাখা হয়েছে নন্দীঘোষ, এবং যেখানে মাঝখানে থাকবে সুভদ্রা রথ, যা কিন্তু দর্পদলন নাম। উচ্চতা রয়েছে 28.5 ফুট, এবং সর্বপ্রথম যেখানে থাকবে যে রথ, সেটা হচ্ছে তালক ধ্বজ। সেই রথে কিন্তু থাকবে যেখানে বলরাম, সেই বলরাম রথ, সেই রথ কিন্তু যাবে একেবারে মাসির বাড়ি। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 10:30টার সময় সেই পাখন্ডি বিজয়ের মধ্য দিয়ে সেই রথে কিন্তু থাকবেন ঠাকুর, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। পঙ্কজের মাধ্যমে দীঘার ছবি দেখার পাশাপাশি এবার সোজা চলে যাই মদন মোহন মন্দিরে। বহু বছর ধরে এখানে রথযাত্রা সাড়ম্বরে পালিত হয়। চলে যাই পার্থর কাছে। পার্থ,
দেখো একেবারে তাই, 1890 সালে কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কিন্তু এই মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠা করেছেন। তারপর থেকেই কিন্তু প্রতি বছরই এখানে এই রথযাত্রা আয়োজন করা হয়। এবার কিন্তু 136তম বর্ষে পড়লো মদনমোহন বাড়ির রথযাত্রা। একেবারে কাঠের তৈরি রথ এই মদনমোহন মন্দির থেকে কিন্তু মেইন রাস্তা ধরে, অর্থাৎ কোচবিহারের প্রধান রাস্তা ধরে একেবারে গুঞ্জবাড়িতে মাসির বাড়িতে গিয়ে সেখানে পৌঁছাবে। এই আজই কিন্তু ইতিমধ্যেই বিশেষ পুজো, এখানে কিন্তু ইতিমধ্যে বিশেষ পুজো শুরু হয়েছে। শুধু এই কোচবিহার বা উত্তরবঙ্গের সাধারণ মানুষ নয়, অন্যান্য রাজ্য থেকে বিশেষ করে আসাম থেকেও কিন্তু ভক্তরা ভিড় জমিয়েছেন এই মদনমোহন মন্দিরের পুজোতে। এবং স্বাভাবিকভাবেই যে একেবারে রাজকীয় রীতি মেনে, আচার মেনে, নিয়ম মেনে কিন্তু নিষ্ঠার সঙ্গে এখানে পুজো হয়। সবে এখন বিশেষ পুজো হচ্ছে এই যে কাঠামিয়া মন্দির, এটাও এই মদনমোহন মন্দিরের একটা পার্ট। এই কাঠামিয়া মন্দিরে কিন্তু ইতিমধ্যে বিশেষ পুজো শুরু হয়েছে এবং তারপর এই বিশেষ পুজো এখানে হওয়ার পর তারপরে স্নান যাত্রা হবে এবং তারপরে কিন্তু বিশেষ ভোগের আয়োজন করা হবে। এবং এই বিশেষ ভোগের আয়োজনের পর যাত্রা ভোগ দর্শন তোমার মাধ্যমে আমাদের দর্শকদের হোক, আমরা ছবি দেখতে থাকবো। এবার আহমেদাবাদের ছবি দেখাবো। রথে অমিত শাহ, পুজো আরতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আহমেদাবাদের ছবি দেখাবো। রথযাত্রায় অমিত শাহ, রথে অমিত শাহ, আহমেদাবাদের ছবি। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিই। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না। একুশে জুলাইয়ের আগে মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র। মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েই নব তৃণমূলে কামারহাটির বিধায়ক। আর তারপরেই নিউজ 18 বাংলায় উগরে দিলেন ক্ষোভ, অভিমান। আপনাকে এই সিদ্ধান্ত কেন নিতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটা, সেটা যত দিন যাচ্ছিল ছোট হয়ে আসছিল। আর মিত্রহীন নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি, অ্যাপোলজি চেয়েছি। কিন্তু আমার ব্রিদিং প্রবলেম, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কাজ করতে পারছি না, কি করব। এই দমবন্ধ পরিবেশ তৈরি হলো কেন? আমাদের একজন হেয়ার হিটলার আছেন, হেয়ার অভিষেক। হিটলার তো চলে গেছিল মেরি এভে ব্রাউনকে নিয়ে, সবটা ছেড়ে দিয়ে। অভিষেকের কথায়, অভিষেকের সবকিছুতে, সব ব্যাপারে অভিষেকের চলতে হবে, না হলে দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের আচরণ করতেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বা আপনারা জানাননি?
কারা কারা ভেতরে আছে খবর নিন, তাহলেই জানতে পারবেন। আপনাদের তো অ্যাক্সেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যত কম অ্যাক্সেস থাকে ততই ভালো। সব গার্জেনরাই হচ্ছে গান্ধারী অথবা ধৃতরাষ্ট্র। সামনে 21শে জুলাই আসছে, কোন শিবিরে থাকবেন? যেখানে দেখিবে ভাই উড়াইয়া দেখিবে ভাই, পাইলেও পাইতে পারো অরূপরত। পূর্ব সবটা খুঁজতে খুঁজতে কোনটায় দেখবো কখন পরশ পাথর হয়ে গেছে। তবে হাইকোর্টকে বাঁচিয়ে দিয়েছে 2,500 লোক বিড়লা প্ল্যানেটোরিয়ামে, অথবা বাদাম টাদাম বিক্রি করে আমি 2,500 লোক হয়। 2,500 আনতেও কষ্ট হবে। হাইকোর্ট বারণ না করলে 2.5 লাখ নিয়ে আসতো, অভিষেক একাই 2.5 লাখ নিয়ে আসতো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার দুঃখ, আমার নেত্রীকে আমি বোঝাতে পারলাম না সহকর্মীকে সঙ্গে পেতে গেলে কিভাবে চলতে হয়। প্রথম 2 মাসে দেখে কি মনে হলো, কে এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? নবতৃণমূলে যোগ দিতেই মদন মিত্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। অভিষেকের নিশানা সম্মান রাখতেই দলত্যাগ, 21-এর মঞ্চে পাগলু ডান্স নয়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মদন মিত্র। প্রথম কারণ হচ্ছে যে রাস্তায় মমতা হাঁটছেন সেই রাস্তার কোনো এন্ড নেই, ফলাফলের আশঙ্কা দেখা যাচ্ছে না, ভাবাও যাচ্ছে না। 2, মমতা বাহিনী তার সৈন্যবাহিনী যেটা ঠিক করেছেন সেই সৈন্যবাহিনীর রেজিমেন্টটা বড্ড নড়বড়ে এবং মানুষের কাছে অ্যাকসেপ্টেড নয়। 3, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে মন খুলে কিছু বলা যায় না, মন খুলে বলতে গেলে তাহলে তুমি বেঈমান হয়ে যাও। মমতার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল, আছে, থাকবে। তবে আমি মমতার কাছে এটাই আবেদন করব, আপনি অভিষেককে ঠিক করুন, না হলে এই বাঘ কিন্তু একদিন আপনারই ঘাড়ে বসবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র কি করাবে, গান্ধারী। অভিষেককে মমতা ছাড়বে না। মমতা ব্যানার্জির সঙ্গে থাকা মানে ওয়েস্টেজ অফ টাইম। শি উইল নট স্পেয়ার অভিষেক ব্যানার্জি অ্যান্ড অভিষেক উইল নেভার বিকাম সাকসেসফুল ইন গেটিং ব্যাক বেঙ্গল অ্যাজ এ হোল। অভিষেকের সেই যোগ্যতাই নেই। আগামী 20 বছরের মধ্যে অভিষেকের আর কোনো চান্স নেই। অভিষেক ইজ নোবডি। হু ইজ অভিষেক? ওকে, ও কি যুবরাজ? ওর জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। ওই টাকাটা তো এখানে দিলে আমাদের 21শে জুলাই ছেলেদের 2টো ডাল ভাতের জায়গায় একটা ডিমের অমলেট তৈরি হতো। দিদিকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু দিদি বিশ্বাস করে যে অভিষেক হি ক্যান টার্ন দ্য টাইড, অভিষেক ঘুরিয়ে দিতে পারে। তো যদি অভিষেক পারে, আমরা কেউ না পারি, তাহলে আর নিজেদের সম্মান নিয়ে রেখে থেকে লাভ কি? প্রথম ভুল হচ্ছে ওই 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স হবে না, বিশেষ স্পেশাল ডান্সার দরকার নেই। আমরা একসঙ্গে হাতে আগুন ধরে, আগুনের ধুনি ধরে প্রতিজ্ঞা করব, শহীদদের এই লড়াইয়ের বদলা আমরা নেবই। মদন মিত্রের প্রশংসায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দল আরো শক্তিশালী হলো, মন্তব্য ঋতব্রতর। আমাদের এখানে গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, মদনদা এখান থেকে হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে
এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। পুলিশের থেকে রক্ষা কবচ পেতেই অন্য শিবিরে মদন মিত্র, খোঁচা অধীর রঞ্জন চৌধুরীর। বাহাদুরি দেখিয়েছিল, বিপ্লবী সাজার চেষ্টা করেছিল, মমতার সঙ্গে থাকবো বলে বড় বড় বাতেলা করেছে, তারপরে পুলিশকে দুবার রেড করেছে, বাস গল্প শেষ। যে মানুষকে শেষ করে দিয়েছে খোকাবাবুর সেবাশ্রয়, এখন আরেকটা সেবাশ্রয় হয়েছে, নাম পাল্টে বলুন পুলিশি সেবাশ্রয়। অর্থাৎ পুলিশের হুঁক পড়লে, কোথাও পুলিশি তদন্ত হলে, চুরি বাটপারি করে যদি পুলিশ ধরে, এমন কোনো সম্ভাবনা থাকলে সোজাসুজি চলে যাও এই নতুন যে কি একটা দল হয়েছে, সেই দলের কাছে যারা সেবা দেবে, পুলিশের কাছ থেকে বাঁচার সব ব্যবস্থা করে দেবে। পুলিশের কাছ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য এই যে দলটা হয়েছে, বিদ্রোহী না কি বলছে তাদেরকে, বিদ্রোহী তৃণমূল। আমি বলি এরা সব বাঘী নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। ইডির হাত থেকে বাঁচতেই অন্য শিবিরে মদন মিত্র, কটাক্ষ মহুয়া মৈত্রর। আজকে আপনারা দেখলেন মদনদা তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদনদা ঋতব্রত গ্যাং এ গেছে। আমি শিবির বলবো না, এই ঋতব্রত গ্যাং এ গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে, তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হেডলাইন্স নিবেদন।